ওর সাথে আমার কোনো সম্পর্ক হয়নি রে, জাস্ট ওর প্রতি আমার কিছু একটা ফিলিংস কাজ করে, এর বেশি কিছু না। ঈশান চৌধুরীর ইমার্জেন্সি সার্জারি শেষ করতে করতে রাত প্রায় 2টো বেজে গেছে। ওটি রুম থেকে বেরিয়ে নার্স অদিতিকে ডেকে বলল, শুনুন মিস অদিতি, আমি এখন বাড়ি যাচ্ছি, পেশেন্টের কিছু প্রয়োজন হলে আপনি একটু দেখবেন। ওকে স্যার। বলেই ঈশান চৌধুরী বেরিয়ে নিজ গাড়ি করে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। রাঙ্গামাটির পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, তার মধ্যে বেশ কিছুক্ষণ ধরে বৃষ্টিও হয়েছে, যার ফলে রাস্তা ভেজা। এই পাহাড়ি রাস্তা ধরে গাড়ির হেডলাইটের আলোয় গাড়ি ড্রাইভ করছে ঈশান। চোখে মুখে তার ক্লান্তির ছাপ স্পষ্ট। এর মধ্যে ঈশানের মার ফোন কল আসে। ঈশান এক হাতে কল রিসিভ করে কথা বলতে থাকে, অপরদিকে ক্ষতবিক্ষত অবস্থায় ভেজা পাহাড়ি রাস্তায় এলোমেলোভাবে দৌড়ে যাচ্ছে ইশরা। গভীর রাতের পাহাড়ি এলাকা শুনশান, মাঝে মাঝে পাহাড়ের জঙ্গল থেকে ঝিঝি পোকারা ডেকে যাচ্ছে। সারা শরীর কাচের টুকরায় ক্ষতবিক্ষত, চোখ ঝাপসা হয়ে আসছে ইশরার, তবুও দৌড় থামলে চলবে না, এছাড়া যে আর উপায় নেই। হঠাৎ ইশরার চোখে গাড়ির হেডলাইটের আলো এসে পড়ায় তার সামলাতে না পেরে একদম গাড়ির সামনে গিয়ে পড়ে সে। ওদিকে ঈশান ফোনে কথা বলায় ব্যস্ত থাকায় হঠাৎ করে গাড়ির সামনে এত রাতে কেউ চলে আসায় হকচকিয়ে যায় সে, অতঃপর জোরে ব্রেক চাপে। মা একটু রাখছি বলেই তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে পড়ে ঈশান। গাড়ির সামনে এসে বলল, এক্সকিউজ মি, দেখে চলতে পারেন না? এত রাতে এভাবে রাস্তায় দৌড়চ্ছেন কেন? বলে ইশরার মাথাটা হাতে নিতেই দেখলো সম্পূর্ণ সেন্সলেস হয়ে কপাল ফেটে রক্ত গলগল করে বেরিয়ে যাচ্ছে। তাছাড়া পরনের সাদা বেগুনি শাড়িটাও রক্তে মাখামাখি অবস্থা, হাতে পায়ে কাচের টুকরার ক্ষতবিক্ষত চিহ্ন। ওহ শিট, প্রচন্ড ব্লিডিং হচ্ছে, ইমার্জেন্সি হসপিটাল নিতে হবে। বলে ইশরাকে কোলে তুলে নিয়ে গাড়িতে শুয়ে দিয়ে ঈশান আবার হসপিটালের দিকে গাড়ি ঘোরালো। বেশ খানিকক্ষণ বাদে হসপিটালে ইশরাকে কোলে করে নিয়ে ঢুকলো। ঈশানকে এভাবে ঢুকতে দেখে অদিতি এগিয়ে এসে বলল, কি হয়েছে স্যার? উনি কে? এনার তো প্রচন্ড ব্লিডিং হচ্ছে, তাড়াতাড়ি ইমার্জেন্সিতে নিয়ে চলুন স্যার। ব্যবস্থা কর কুইকলি। ইশরাকে নিয়ে ইমার্জেন্সি অপারেশন থিয়েটারে নিয়ে যায় ঈশান। এদিকে সেলিনা বেগম, ঈশানের মা ঈশিতা, ঈশানের বোন ড্রয়িং রুমে বসে বসে চিন্তা করছে। ভাইয়া এখনো এলো না কেন বলো তো আম্মু? সে কখন তোমাকে ফোন করেছিল? সেটাই তো, তোর ভাই তো অনেকক্ষণ আগেই বলেছিল আসছে, এখনো তো আসে নাই, আর এখন তো আবার ফোনটাই সুইচ অফ। আচ্ছা অদিতি আপুকে ফোন করলে হয় না? করে দেখ। ঈশিতা অদিতির নাম্বারে ফোন দিল, কিন্তু অদিতির নাম্বারও ছিল সুইচ অফ। আম্মু অদিতি আপুর নাম্বারও তো সুইচ অফ, ভাইয়ের কি হলো বলো তো? খুব চিন্তা হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডক্টর মাহবুবুর রহমান সিয়ানের অপারেশন শেষ করে ওটি থেকে বেরোলো। সানভি মাথা নিচু করে কেঁদেই চলেছে। উনি এসে সানভির কাঁধে হাত রাখলেন। সিয়ানের অপারেশন সাকসেসফুল, ও এখন ডেঞ্জার ফ্রি। আশা করি 24 আওয়ার্সের মধ্যে ওর জ্ঞান ফিরবে। চিন্তার কোনো কারণ নেই, কিছুক্ষণের মধ্যে ওকে কেবিনে শিফট করা হবে। আর চিন্তা করো না, নয়তো তুমিও আবার অসুস্থ হয়ে পড়বে। কিছুক্ষণ পর সিয়ানকে কেবিনে শিফট করা হলো। সানভির সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে ভাইয়ের কেবিনে ঢুকলো। এদিকে ইশরার অপারেশন চলছে। অক্সিজেন মাস্ক লাগানো ইশরার মুখে, পালস রেট খুবই কম। হাত পায়ের থেকে একটু একটু করে কাচের টুকরা তুলে ট্রেতে রাখছে ঈশান। অদিতি এটা সেটা এগিয়ে দিতে দিতে বলছে, ইস, কারা যে মেয়েটাকে এভাবে টর্চার করেছে ছাড়। জানি না, বলতে পারছি না। তুলোটা দাও তো অদিতি। এই নিন স্যার। ঈশান খুব কেয়ারফুলি ইশরার শরীরের সমস্ত ক্ষত পরিষ্কার করে অ্যান্টিসেপটিক লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। ইশরার শরীরে যা একটা অবস্থা, নয়তো আবার ইনফেকশন হয়ে যেতে পারে। ইশরার কথা, মাথা সেলাই করে পুরো মাথা ব্যান্ডেজ করা হয়েছে। ওর মাথার ব্লিডিং কিন্তু এখনো কমেনি, ব্রেনে বেশ বড় সড়ো একটা ইফেক্ট করেছে। স্যার, ওর মাথায় ব্লিডিং তো এখনো বন্ধ হয়নি। মাথায়ও বেশ বড়সড় রকমের আঘাত পেয়েছে, মেমোরি লসও হয়ে যেতে পারে। কিছুক্ষণের মধ্যেই ব্লিডিং বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রে ফর হার। ইশরার অপারেশন ডান। মধ্যরাত হওয়ায় ওরা ছাড়া তেমন কোনো ডাক্তার নার্সই ছিল না হসপিটালে। শুধু ঈশান, অদিতি আর একজন নার্স ছিল। ইশরাকে আইসিইউ রুমে শিফট করা হয়। ওর অবস্থা খুবই ডিফিকাল্ট। ওর মাথার আঘাতটা ব্রেনে প্রচন্ড ইফেক্ট ফেলেছে, তার জন্যই নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে, আর পালস রেটও খুবই কম।
সেটা নিয়ে দুশ্চিন্তায় আছে ঈশান। মেয়েটার কিছু হয়ে গেলে যেন সে নিজেকে ক্ষমা করতে পারবে না। মেয়েটার মলিন মুখে এক অদ্ভুত মায়া, যে মায়ায় অলরেডি ঈশান পড়ে গেছে। ঈশানের হাতের কাচের টুকরার খোঁচায় বের হওয়া রক্তের জায়গায় শুকিয়ে রক্ত জমাট বেঁধে যাচ্ছে। আসলে তখন ঈশাকে কোলে নেওয়ায় ওর হাত পায়ের কাজগুলোর খোঁচায় ঈশানের হাতে লেগেছে। স্যার, আপনিও তো ইনজুর্ড, আপনাকে ড্রেসিং করে দেই? আম ফাইন অদিতি, আমাকে নিয়ে ভাবতে হবে না, আমি ঠিক আছে একদম। বাট স্যার। কিছু হয়নি আমার। আজান দিয়ে দিচ্ছে বাইরে, প্রায় ভোরের আলো ফুটতে শুরু করেছে। ঈশান নিজ কেবিনে নামাজ পড়ে নিচ্ছে। নামাজ শেষে চেয়ারে এসে বসলো। অদিতি দরজায় নক করে বলল, মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম। অদিতি এসে ঈশানের সামনে চেয়ারটায় বসলো। স্যার, ওনাকে কোথায় পেলেন? ইশরার ঈশানের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে সবটা বলল ঈশান। স্যার, আপনি বাড়ি যাবেন না? যাবো কিছুক্ষণ পর। আমার সাথে আইসিইউ কেবিনে চলো তো, ওনাকে একটাবার চেক আপ করে তারপর যাব। ঈশান ইশরার একপাশে বসে ওর পালস চেক করছে। পালসের গতি এখনো খুব একটা ভালো না। অদিতি শুনুন। জি স্যার, বলুন। উনি এখনো ডেঞ্জার জোনের মধ্যে। আমি বাড়ি গিয়ে খানিকক্ষণ রেস্ট নিয়ে আবার আসছি, আপনি ওনার খেয়াল রাখবেন। স্যার, আপনি কোনো টেনশন করবেন না, আমি আছি এখানে। আর ওই তো রুহি ম্যাডামও চলে এসেছে, উনি আর আমি মিলে দেখে রাখবো। আপনি বাড়ি যেতে পারেন নিশ্চিন্তে। ওকে। বলে ঈশান বেরিয়ে এলো। ওর মাথাটা পুরো ঝিমঝিম করছে। রাত থেকে একটার পর একটা প্রেসার গিয়েছে ওর উপর দিয়ে। প্রায় আধ ঘন্টা পর ঈশান বাড়ি এসে পৌঁছালো। ওর হসপিটাল থেকে বাড়ির দূরত্ব আধ ঘন্টার মতো পথ। ঈশান বাড়ির ডোরবেল বাজাতেই দৌড়ে এসে দরজা খুলল ঈশিতা। কি ব্যাপার ভাইয়া, সারা রাত কোথায় ছিলে তুমি? মায়ের সাথে না কথা হলো তোমার? ভিতরে চল, সবটা বলছি। ঈশান ফ্রেশ হয়ে এসে ডাইনিং টেবিলে বসলো। সেলিনা বেগম টেবিলে ব্রেকফাস্ট সাজাচ্ছেন। কি রে, কোথায় ছিলিস সারা রাত? তারপর আবার ফোনটাও সুইচ অফ। কতটা টেনশনে ছিলাম জানিস? ঈশান রাস্তা থেকে ঘটে যাওয়া ঘটনা থেকে হসপিটাল পর্যন্ত সমস্ত ঘটনা সবাইকে বলল। সেলিনা বেগম বললেন, এত রাতে একটা মেয়ে রাস্তায় এভাবে? মেয়েটা কে? কোথায় থাকে সে? ওনার এখনো জ্ঞান ফেরেনি। জ্ঞান ফিরলে বলতে পারবো, বাট ওনার ব্রেনে অনেকটা ইফেক্ট পড়েছে। মেমোরি লস হওয়ার সম্ভাবনা বেশি। অবস্থা বেশি একটা ভালো না, বুঝতে পারছি না কি হবে। ব্রেকফাস্ট শেষ করে ঈশান নিজের রুমে যেতে যেতে বলল, ঘন্টা দুয়েক রেস্ট নিয়ে আমি আবার হসপিটালে যাব। সে কি, সারা রাতেই তো বাড়ির বাইরে ছিলি, আবার 2 ঘন্টা পরেই যাবি? ওনার কন্ডিশন ভালো না। এভাবে অদিতি আর রুহির উপর আমি ভরসা করতে পারছি না। আমার পেশেন্টের উপর আমার একটা দায়িত্ব আছে, আর ঈশান চৌধুরী নিজের দায়িত্বে কখনো অবহেলা করে না। তাই ঘন্টা দুয়েক পরই আমি আবার যাব। 2 ঘন্টা পর অ্যালার্মের শব্দে চোখ মুখ বিরক্তিতে কুঁচকে এলো ঈশানের। ঘুম ঘুম চোখে বেডসাইড টেবিল থেকে চশমাটা নিয়ে পরে নিল। তারপর অ্যালার্মটা বন্ধ করে উঠে বসলো। মাথা ব্যথাটা এখনো কমেনি। 1 কাপ কড়া কফি খেতে পারলে ভালো হতো। মা, ও মা, তাড়াতাড়ি কড়া করে 1 কাপ কফি দিয়ে যাও তো, মাথাটা ভীষণ ধরেছে। মিনিট 5-এর মাথায় সেলিনা বেগম তড়িঘড়ি করে কফি নিয়ে এলেন ছেলের রুমে। এই নে। ঈশান কফিটা নিয়ে শেষ করে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ল হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালে পৌঁছে ঈশান দ্রুত আইসিইউতে প্রবেশ করলো। স্যার, আপনি এসেছেন? উনি কেমন আছে অদিতি? আগের মতোই, কোনো পজিটিভ কিছুই দেখলাম না। ঈশান একটা দীর্ঘশ্বাস ফেলে ইশরাকে চেক আপ করতে লাগলো। রুহি হসপিটালের আরেকজন নার্স বলল, 4-5 ঘন্টা তো কেটেছে, ওনার তো এখনো রেসপন্স পাওয়া যায়নি। রুহির কথায় ঈশান জবাব দিল, উনি মাথায় বেশ বড়সড় রকমের আঘাত পেয়েছে, তাই এখনো কোনো রেসপন্স নেই। ওনাকে আজ 24 আওয়ার আইসিইউতে অবজারভেশনে রাখতে হবে, তারপর দেখা যাক কি করা যায়। বলে বেরিয়ে নিজের কেবিনে চলে গেল। পাহাড়ের উপরে একটা ভাঙ্গা বাড়িতে এসে ঢুকলো শাওন। রুমের একপাশে তার ছেলে পেলেগুলো বেঘরে ঘুমাচ্ছে। ফার্সিয়াকে না দেখেই শাওনের মাথা গরম হয়ে গেল। চেঁচিয়ে বলতে লাগলো, তোদের কি এই কারণে রেখেছিলাম? সারা রাত মদ খেয়ে বেঘরে পড়ে পড়ে ঘুমোচ্ছে একটা, আর এদিকে সে যে নেই তার কোনো খেয়াল আছে তোদের? ছেলেগুলো হকচকিয়ে ঘুম থেকে উঠলো। তাকিয়ে দেখলো ফার্সিয়া নেই। মেয়েটাকে তো এখানেই বেঁধে রেখেছিলাম, কোথায় গেল?
তোদের কি এই কারণে রেখে গেছি আমি, সেটা তোরা জানিস? তোরা থাকা সত্ত্বেও তোদের চোখ ফাঁকি দিয়েও বেরিয়ে যায় কি করে এখান থেকে? সরি বস, আমরা এখনই বেরোচ্ছি মেয়েটাকে খুঁজে আনার জন্য। আর একটা কথাও শুনতে চাই না। ইমিডিয়েটলি ফার্সিয়াকে খুঁজে আন। তোদের জাস্ট 2 ঘন্টা সময় দিলাম। এই পুরো রাঙামাটির শহরের যেখান থেকে পারিস ওকে এনে আমার সামনে হাজির করবি, আর না হলে তোদের এক একটাকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। আপনি চিন্তা করবেন না বস, আমি এখনই যাব আর ওকে নিয়ে চলে আসবো। বলেই হন হন করে ছেলেগুলো বেরিয়ে গেল, আর শাওন রাগে গজগজ করতে করতে বসে পড়ল। শিয়ানের জ্ঞান ফিরেছে বেশ কিছুক্ষণ আগে। সানভি শিয়ানের বুকে গুলি লাগা জায়গার ব্যান্ডেজের উপর হাত রেখে কাঁদছে। ফার্সিয়া, ফার্সিয়া কোথায় সানভি? ভাবিকে শাওন ভাইয়েরা তুলে নিয়ে গেছে। সিয়ান চট করে শোয়া থেকে উঠে বসলো, পাশ থেকে শার্ট গায়ে দিতে দিতে বলল, আমাকে এক্ষুনি বেরোতে হবে, ফার্সিয়াকে খুঁজতে হবে। তুই এখনো সুস্থ হসনি ভাইয়া, এই অবস্থায় তুই ওকে এখন কোথায় খুঁজবি? আমি কিছু জানি না, আমার ফার্সিয়াকে খুঁজে বের করতে হবে। ওর কিছু হয়ে গেলে আমি... ভাইয়া যাস না। সানভি আমার থেকে সর, আমার সামনে থেকে সর, আমার কিছু হয়নি, আমার ওকে খুঁজতে যেতেই হবে। ভাইয়া আমার কথাটা তো একবার শোন। তুই সরে যা সামনে থেকে, আমাকে যেতে দে। সানভি সিয়ানকে বারবার আটকানোর চেষ্টা করছে, কিন্তু সিয়ান মানছে না। সানভি চেঁচিয়ে বলতে লাগলো, মাহবুব আঙ্কেল, ভাইয়া আমার কথা শুনছে না, ভাইয়া বেরিয়ে যেতে চাইছে। সঙ্গে সঙ্গে ডক্টর মাহবুবুর রহমান আর দুজন নার্স এসে সিয়ানকে আটকানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু সিয়ান কারো কথাই শুনছে না। আঙ্কেল আই এম ফিট নাও, লেট মি গো। সিয়ান, তুমি এখনো সুস্থ না। কয়েক ঘন্টা আগে মাত্র তোমার অপারেশন কমপ্লিট হয়েছে। এভাবে এই অবস্থায় বাইরে গেলে তোমার বুকে ইনফেকশন হয়ে যেতে পারে। এখন তোমার রেস্ট নেওয়া দরকার। আমার ফার্সিয়াকে খুঁজে বের করতেই হবে আঙ্কেল। তুমি সুস্থ হও, আমরা পুলিশে ইনফর্ম করেছি। পুলিশ নিশ্চয়ই কোনো না কোনো একটা খবর দেবে, আর না হলে তুমি সুস্থ হলে 2-1 দিন পরে তারপর যেও। সিয়ান কারোর কোনো কথা না শুনে ডক্টর মাহবুবকে ধাক্কা দিয়ে বেরিয়ে গেল। ভাইয়া যাস না, আমার কথাটা একটাবার শোন ভাইয়া। 24 ঘন্টা কেটে গেছে। ইশরার এখনো জ্ঞান ফেরেনি, তবে পালস রেট এখন নর্মাল। অদিতি আর রুহি আইসিইউতে আছে, আর ঈশান তার কেবিনের পেশেন্ট দেখছে। ঈশান অদিতিকে কল দিয়ে বলল, অদিতি, ওনার জ্ঞান ফিরেছে? এখনো ফিরেনি। ওকে ওনার জ্ঞান ফিরলে আমাকে বলবেন। জি স্যার। অদিতি ফোন রেখে দিতে যাবে, এমন সময় ইশরার হাত পায়ের আঙ্গুল একটু একটু করে নড়ছে। স্যার, উনি রেসপন্স করছেন, হাত পায়ের আঙুল নড়ছে। ওকে, আপনি বসুন ওর কাছে, আমি আসছি এক্ষুনি। ঈশান পেশেন্টদের বলল, এক্সকিউজ মি, আমাকে ইমার্জেন্সি একটু আইসিইউতে যেতে হবে, আপনারা একটু অপেক্ষা করুন। বলে আইসিইউর দিকে চলে গেল। আইসিইউতে ঢুকে ইশরার পাশে বসে পাল চেক করতে লাগলো। চোখের পাপড়ি নড়ছে ইশরার। বেশ কিছুক্ষণ পর আস্তে আস্তে করে চোখ মেলল ইশরা। সব কেমন ঘোলালো ঘোলা লাগছে, মাথাটাও ঘুরছে। স্যার স্যার, ওনার জ্ঞান ফিরেছে। আমি দেখছি, জোরে কথা বলবেন না, ওনার নীরবতা প্রয়োজন। ইশরা কোথায় আছে কিছু বুঝতে পারছে না। ঈশান সমস্ত চেক আপ শেষ করে অক্সিজেন মাস্কটা খুলল। এখন মোটামুটি ইশরা স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছে। অদিতি, ওনাকে একটু পানি দিন তো। জি স্যার, এক্ষুনি দিচ্ছি। অদিতি 1 গ্লাস পানি নিয়ে ইশরার মাথাটা হালকা করে উঁচু করে ওকে পানি খাওয়ালো। বেশ খানিকক্ষণ পর ঈশান ইশরাকে জিজ্ঞেস করলো, আপনার নাম কি? ইশরা কিছু বলতে পারলো না, শুধু তাকিয়ে রইল। এক্সকিউজ মি, আপনার নাম কি? আপনার বাসা কোথায়? ইশরা কিছুই বলতে পারছে না। আপনাকে কিছু জিজ্ঞেস করলাম তো। ইশরা মাথা চেপে ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, জানি না, আমি কিছু জানি না। ওকে ওকে, শান্ত হন, বেশি স্ট্রেস নেবেন না, আপনার মাথায় সমস্যা হবে। আপনার এক্ষুনি কিছু মনে করতে হবে না। রুহি, তুমি ওনার কাছে থাকো, আর বেশি স্ট্রেস যেন না নেয় সেদিকে খেয়াল রাখো। আমি একটু কেবিনে যাচ্ছি। অদিতি, আপনি আমার সাথে আসুন। বলে ঈশান আইসিইউর দরজা খুলে বেরিয়ে গেল। পেছন পেছন অদিতিও। কেবিনে ঢুকে ঈশান নিজের চেয়ারে বসে পড়ল। অদিতিকেও বসতে বলল। কি হলো বলুন তো স্যার, ওনার কি সত্যি মেমোরি লস হয়ে গেছে? কিছু মনে নেই? হ্যাঁ, সেটাই তো দেখছি, যেটা আশঙ্কা করেছিলাম সেটাই হলো। উনি যদি কিছু না বলতে পারেন তাহলে ওনার বাড়ির লোকদের খবর দিব কি করে? আগে উনি সুস্থ হন, তারপর দেখা যাক। আমি এখন পেশেন্ট দেখব, আপনি যেতে পারেন। ওকে স্যার।
ঈশানের পেশেন্ট দেখা শেষে আইসিইউতে ঢুকলো। রুহি এগিয়ে এসে বলল, স্যার, ওনার হাতের এই আংটিটা দেখার পর থেকেই কেমন যেন করছে। রাস্তায় যখন ইশরাকে ঈশান পেয়েছিল তখন ইশরার পরনে একটা সাদা আর বেগুনি রঙের শাড়ি ছিল, সাথে কিছু গহনাও ছিল। অপারেশনের সময় সবগুলো গহনা খুলে রাখা হয়, কিন্তু এই হাতের আংটিটা তখন খোলা হয়নি। ঈশান গিয়ে তার পাশে বসলো। ইশরা বলতে লাগলো, আংটিটা আমার। আপনি শান্ত হন, আপনার মাথায় এফেক্ট পড়বে। আর এক্ষুনি কিছু মনে করার জন্য মাথায় প্রেশার দেবেন না। কিন্তু ইশরা কিছুতেই শান্ত হচ্ছে না। আংটির দিকে যতবার ওর চোখ যাচ্ছে ততবার ওর মনে হচ্ছে আংটিটা ওর খুব কাছের কেউ ওকে দিয়েছিল, কিন্তু সেটাই মনে করতে পারছে না। পাশের টেবিলে ওর শাড়ি আর বাকি গহনাগুলো ছিল, ওর চোখ সেগুলোর দিকে যেতেই ও আরো অশান্ত হয়ে উঠল। আজশু অবস্থাতে হাত বাড়িয়ে এগুলো নিল। এগুলো তো বলেই আবার মাথা চেপে ধরে কেঁদে দিল। আমার মনে হচ্ছে এগুলো আমার খুব কাছে, কিন্তু বিশ্বাস করুন কিচ্ছু মনে করতে পারছি না আমি। ওকে, রিল্যাক্স। আপনার এক্ষুনি কিছু মনে করতে হবে না, আপনি রেস্ট করুন প্লিজ। ইশরা কেঁদে চলেছে আর বারবার বলছে আমি কিছু মনে করতে পারছি না। রুহিয়ার সাথে সাথে আরো দুজন নার্স মিলে ইশরাকে থামানোর চেষ্টা করছে। অদিতি শুনুন, ওনাকে আপাতত একটা স্লিপ ইনজেকশন দিয়ে দিন, না হলে ওনার মাথায় আরো বেশি করে এফেক্ট পড়বে। ওকে স্যার। অদিতি ইনজেকশন দেওয়ার কিছুক্ষণের মাঝে ইশরা ঘুমিয়ে গেল। স্যার, আমার মনে হচ্ছে ওই শাড়ি আর গহনাগুলো নিয়ে ওনার কোনো অতীত আছে, যেটা ওনার বারবার মাথায় আসছে কিন্তু মনে করতে পারছে না। এগুলো এমন কোনো বিষয়ের সাথে জড়িত যেটা ওনার খুব কাছের, তাই জন্য উনি বারবার এমন করছিলেন। হতে পারে উনি ওনার ঘুম ভাঙার পর ওনাকে যথেষ্ট পরিমাণ শান্ত রাখার চেষ্টা করবে, নয়তো কিন্তু আরো বেশি অবস্থা খারাপ হবে। সানভির ফ্ল্যাটে সানভি আর ডক্টর মাহবুবুর রহমান বসে অপেক্ষা করছে সিয়ানের জন্য, কিন্তু সেই যে সকালবেলা সিয়ান বেরিয়েছে এখনো ফেরার নাম অবধি নেই, এমনকি ফোনটাও সুইচ অফ করে রেখে দিয়েছে। রাত প্রায় 1টা বাজে। ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে সানভির ফ্ল্যাটে এসেছে সিয়ান। আসলে সানভি ফোনে মেসেজ দিয়ে রেখেছিল ওর ফ্ল্যাটে আসার জন্য। সিয়ান ফোন অন করার পরে সানভির মেসেজটা দেখে এখানে চলে আসে। ড্রয়িং রুমে এসে ধপ করে সোফায় বসে পড়ল। সানভি দৌড়ে গিয়ে 1 গ্লাস পানি এনে সিয়ানকে দিল। সারাদিন কোথায় ছিলে ভাইয়া? তোর শরীরের অবস্থা এইভাবে ছোটাছুটি কোনো মানে হয়? সিয়ান পানিটা খেয়ে নিল। সিয়ানের সাদা শার্টের উপর দিয়ে বুকে রক্ত দেখা যাচ্ছে। মাহবুব এসে সিয়ানের শার্টটার বোতাম খুলে আগের ব্যান্ডেজ সরিয়ে আবার নতুন করে ড্রেসিং করতে করতে বলল, তোমাকে কত করে বললাম এমন অবস্থায় বেরিও না। আঙ্কেলটা তোমার বাবার মতোই, তোমার বাবার কথা হলে সেটা ফেলতে পারতে। ওনার কথায় সিয়ানের কোনো হেলদোল নেই। কার সাথে কথা বলছি আমি? কোনো হেলদোলই নেই। দেখেছো পুরো ব্যান্ডেজটা ভিজে গেছে। সারাদিনে এটা অন্তত আরো একটা বার ড্রেসিং করা লাগতো। আর কবে নিজের ভালোটা বুঝবে বলো তো? আমি এমনিতেও ভালো নেই আঙ্কেল। আমার ভালো থাকা খারাপ থাকা সবকিছু শুধুমাত্র ফার্সিয়া, ওকে ছাড়া আমি ভালো নেই। সানভি শান্ত স্বরে জিজ্ঞেস করলো, ভাবির কোনো খোঁজ পেলি ভাইয়া? সিয়ান হতাশ হয়ে বলল, পুরো চট্টগ্রাম শহরে এমন কোনো জায়গা নেই যেখানে আমি ওকে খুঁজিনি। আমার পুরো ফ্রেন্ড সার্কেলকে দিয়েও খুঁজেছি, কিন্তু কোনো খোঁজ পেলাম না। তাহলে ওকে কোথায় নিয়ে গেল শাওন ভাইয়ারা? আমি শিওর শাওন ওকে এই শহরে রাখেনি, এই শহরের বাইরে ওকে নিয়ে গেছে। তবে যেখান থেকে হোক আমি ওকে খুঁজে বের করবই। 3-4 দিন কেটে গেছে। ইশরাকে কেবিনে শিফট করা হয়েছে। ইশরার হাত পায়ের ক্ষত সেরেছে, কিন্তু মাথার আঘাত তো আর এত সহজে সারবে না। ওর পুরো মাথায় এখনো ব্যান্ডেজ করা। আজকে ঈশানের সাথে ঈশিতাও হসপিটালে এসেছে। ওর খুব ইন্টারেস্ট হচ্ছে মেয়েটাকে দেখার জন্য। ইশরার কথা ঈশানের কাছে শুনেছে। ঈশান ইশরাকে চেক আপ করার পর রুম থেকে বেরিয়ে যায়। ঈশিতা ইশরার পাশে বসে বলে, এই যে দেখছো ডক্টর ঈশান চৌধুরী, আমি ওর একমাত্র বোন। ভাইয়ার কাছে তোমার কথা শুনেছিলাম, তাই তোমাকে দেখতে চলে এসেছি। আচ্ছা, তোমার নাম কি গো? ইশরা ঈশিতার দিকে তাকিয়ে রইল। খানিক বাদে আস্তে আস্তে বলল, আমার মনে নেই। ঈশিতা বলল, তুমি খুবই মিষ্টি দেখতে, তোমাকে কি আমি মিষ্টি বলে ডাকতে পারি? ইশরা হালকা হেসে মাথা নাড়িয়ে বলল, আচ্ছা। এমন অনেকক্ষণ ইশরা ঈশিতা গল্প করলো। আজকে ইশরারও কিছুটা ভালো লাগছে। কারোর সাথে খানিকক্ষণ কথা বলতে পেরেছে। এই 3-4 দিন তো ও একা একা বোর হচ্ছিল, কিন্তু ওই শাড়ি আর গহনাগুলো যখনই দেখেছে তখনই কেঁদে দিয়েছে। ওর মন অশান্ত হয়ে উঠেছে। মনে হচ্ছে ওর কোনো কাছের জিনিস ওর থেকে অনেক দূরে, কিন্তু ও সেটাই মনে করতে পারছে না। বাড়িতে ফিরে এসে ঈশিতা বলল, আম্মু জানো, ভাইয়াদের হসপিটালে যে মেয়েটাকে ভাইয়া পেয়েছিল, অনেক মিষ্টি দেখতে, অনেক সুন্দর, কথাগুলো না খুব ভালো,
খুব নরম স্বভাবের, কিন্তু ওর কিছু মনে না থাকার কারণে ওর নামটাও জানতে পারলাম না। তাই আমি বলেছি তোমাকে আমি মিষ্টি বলেই ডাকবো। জানো আম্মু, মিষ্টি না অনেক মিশুক একটা মেয়ে। এই যে আমি গেলাম, এই অল্প কিছুক্ষণের মধ্যে আমার সাথে বেশ ভালোভাবে মিশেছিল। আসলে ওই 3-4 দিন তো একা একা ওর ভালো লাগেনি, তাই ভাবলাম ওর সাথে গল্প করে আসলে ওর মনটাও ভালো হবে আর খারাপ লাগাটাও কেটে যাবে। আচ্ছা, এবার হাত মুখ ধুয়ে খাবার দাবার খেয়ে নে। আচ্ছা আম্মু, তুমি কালকে যাবে ওকে দেখতে? তোমারও না ওকে খুব ভালো লাগবে, দেখো। আচ্ছা বাবা, ঠিক আছে, কালকে যাব। এখন তুই ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে নে। ঈশিতা ফ্রেশ হতে ওর রুমে চলে গেল। এদিকে শাওনের লোকজন ফার্সিয়াকে খুঁজে পায়নি। ওরা সবাই চট্টগ্রাম ফিরে গেছে। চট্টগ্রামে গিয়ে প্রথমে সিয়ানদের বাড়িতে গিয়ে তালা ভেঙে সমস্ত ড্রয়ার আলমারি সবকিছু এলোমেলো করে বাড়ির দলিলপত্র খুঁজেছে, কিন্তু কোথাও কিছু না পেয়ে শাওনের মেজাজটা আরো বিগড়ে গেছে। সে সজোরে চেয়ারে একটা লাথি মেরে দলবল নিয়ে বেরিয়ে গেছে। নিজের বাড়িতে এসে বসে আছে শাওন, সামনে তার দলের ছেলেপেলেগুলো। আজকেই খবর নে ওই সিয়ান বেঁচে আছে কিনা। হসপিটালগুলোতে খোঁজ নিয়েছিলাম বস, তারা বললো সিয়ান নামের কেউ হসপিটালে আসেনি। আমার মনে হয় ওই বেটা মরে গেছে। ও মরে গেলে ও বাড়ির দলিলপত্রগুলো কোথায়? আচ্ছা 1 মিনিট, সানভি কোথায় বলতো? সেটা তো জানি না। এখনই খোঁজ লাগা, ওকে আমার ইমিডিয়েটলি চাই। এই 3-4 দিন ধরে সিয়ান ফার্সিয়াকে হন্য হয়ে খুঁজেছে, কিন্তু কোথাও পাচ্ছে না। আশেপাশের অনেকগুলো জেলার পুলিশ অফিসারদের সাথে কথা বলে ওনাদের কাছে ফটো দিয়ে রেখেছে। সবাই যে যার মতো ফার্সিয়াকে খোঁজার আপ্রাণ চেষ্টা করছে। সিয়ান ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। সানভি এসে পাশে দাঁড়ালো। সিয়ান হঠাৎ করে সানভিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমাদের বারবার এত আলাদা কেন হতে হয় বল না সানভি? যতবারই ওর কাছে গিয়েছি ততবার আমি আরো একে অপরের থেকে আলাদা হয়েছি। এখন পর্যন্ত ওর একটা খোঁজ পেলাম না। ও কোথায় আছে কিচ্ছু জানি না। সানভি, ওর কিছু হবে না তো বল? ওকে আমি ফিরে পাবো তো? সানভি ভাইকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বলল, নিশ্চয়ই পাবি, ধৈর্য ধর। কিন্তু সানভির মনে একটা আশঙ্কা রয়ে গেছে, শাওন ফার্সিয়াকে মেরে ফেলেনি তো? সে আদৌ বেঁচে আছে তো? এদিকে দিনের পর দিন তার ভাইকে এভাবে দেখতে তার ভালো লাগছে না। তার ভাই যে মেয়েটাকে অনেক ভালোবাসে, নিজের থেকেও বেশি। সানভি সিয়ানকে ছাড়িয়ে নিয়ে বলল, ভাইয়া চল ঘুমাবি। সিয়ানকে রুমে শুয়ে দিয়ে লাইট অফ করে নিচের রুমে চলে যায়। ডক্টর মাহমুদ দিনে 2 বার এসে সিয়ানকে দেখে যায়। পরদিন সকালে ঈশিতা সেলিনা বেগম দুজনেই হসপিটালে যায়। অদিতি এসে সেলিনা বেগমকে জড়িয়ে ধরে বলল, আপনি কেমন আছেন আন্টি? অনেকদিন বাদে আপনাকে দেখলাম, কতদিন পরে এসেছেন। সেলিনা বেগম মুখ ভার করে বললেন, তোমারও তো কোনো খবর নেই, আন্টিকে ভুলেই গেছো। একবারও তো আমাদের বাড়িতে আসো না। আপনাকে কিভাবে ভুলবো আন্টি? আপনাদের মতো কাউকে পাইনি আমি। আপনারা এখানে এসেছেন আজকে 1 বছর হলো। এই 1 বছরে আপনি আমাকে যে জায়গা দিয়েছেন, মেয়ের মতো ভালোবেসেছেন, কিভাবে ভুলি আপনাদের? তোমার কত মনে আছে আমাদের, সেটা দেখতেই পাচ্ছি। আচ্ছা চলো এখন মিষ্টিকে দেখে আসি। অদিতি অবাক হয়ে বলল, মিষ্টি? মিষ্টিকে? আরে ওই যে ঈশান যে মেয়েটাকে নিয়ে এসেছে না, ঈশিতা বলেছে ওকে এখন থেকে মিষ্টি বলে ডাকবে। আচ্ছা আসুন আমার সাথে। ইশরা নিজের কেবিনে চোখ বন্ধ করে শুয়েছিল। মাথায় কারো হাতের ছোঁয়া পেতেই চোখ খুলে তাকালো। মধ্যবয়সী মহিলাকে ঠিক চিনতে পারল না, কিন্তু ঈশিতাকে পাশে থেকে চিনতে পারল। ঈশিতা মিষ্টি হেসে বলল, মিষ্টি, ইনি আমার আম্মু। অদিতি ইশরাকে উঠে বসতে সাহায্য করলো। ইশরার সাথে সেলিনা বেগমেরও বেশ ভালো ভাব হয়েছে। মেয়েটাকে বেশ ভালো লাগলো। বাড়ি ফিরে এসে ঈশিতাকে বলল, তুই ঠিকই বলেছিস, মেয়েটা খুবই মিষ্টি, কত নম্র, ভদ্র, শান্ত স্বভাবের। মিষ্টিকে আমার খুব ভালো লেগেছে। দেখতে দেখতে আরো প্রায় 1.5 সপ্তাহ কেটে যায়। আজকে ইশরার রিলিজ ডেট, কিন্তু ওর তো নিজের বাসার কোনো অ্যাড্রেসই মনে নেই। তাই ঈশান সিদ্ধান্ত নিয়েছে ইশরার সবকিছু মনে পড়া অবধি ওদের বাড়িতেই থাকবে। যে ব্যাপারটাতে ঈশিতা আর সেলিনা বেগম দুজনেই খুশি। ইশরার মাথায় এখনো ব্যান্ডেজ আছে। ইশরাকে তৈরি করে ঈশিতা ওর সাথে বাড়িতে নিয়ে গেল। ঈশিতা ঘরে ঢুকে কলিং বেল বাজাতেই সেলিনা বেগম হাসি মুখে দরজা খুলল। ঈশিতা ইশরাকে নিয়ে ড্রয়িং রুমে বসলো। সেলিনা বেগম গিয়ে কিছু ফলমূল আর মিষ্টি এনে সামনে সাজালেন। ওরা দুজন নাস্তা করে নিল। দুপুরে খানিক বিশ্রামের পর বিকেলে ঈশিতা ইশরাকে নিয়ে তার ছাদ বাগানে গেল।
দুজনে একসঙ্গে গল্প করলো, ফুলের গাছে পানি দিল। ইশতার এখন খানিকটা হলেও ভালো লাগছে। এতদিন বন্ধ হসপিটালের রুমে থাকতে থাকতে বোর হয়ে গিয়েছিল। আজকে অনেকদিন পর খোলা আকাশের নিচে নিঃশ্বাস নিতে পারছে। কথা বলতে বলতেই সে একসময় জিজ্ঞেস করলো ঈশিতার পছন্দের কেউ আছে কিনা। এই কথা শুনে ঈশিতার মুখ মলিন হয়ে গেল। সে মাথা নাড়িয়ে বলল, আজ 15টা দিন ধরে তার কোনো খোঁজ নেই। কোথায় আছে কিচ্ছু জানি না, ফোনটাও সুইচ অফ। তবে তাকে আমি ভীষণ ভালোবাসি। এ কদিন কিভাবে কাটাচ্ছি সেটা শুধু আমিই জানি। এটা বলে ফোনের স্ক্রিন অন করে তাকালো ইশরা। দুফোঁটা জল গড়িয়ে পড়লো ফোনের স্ক্রিনের উপর। কিন্তু ফোনের স্ক্রিনে থাকা মানুষটার ছবি দেখে অশান্ত হয়ে উঠল ইশরা। ওর কেন যেন মনে হচ্ছে মানুষটাকে ও চিনে, বহুদিন ধরে চিনে, খুব ভালো করে জানে, কিন্তু ওর কিছু মনে আসছে না। ইশরাকে এভাবে অস্বাভাবিক আচরণ করতে দেখে ঈশিতা বলল, মিষ্টি, কি হয়েছে তোমার? ওই ছবিটা? হ্যাঁ, ওই ছবিটা আমার বয়ফ্রেন্ড ফারাজের। ফারাজ নামটা শুনে ইশরার মাথা আরো একবার ঘুরে গেল। মনে হচ্ছে এই নামটার সাথেও পূর্ব পরিচিত। এসব ভাবতে ভাবতে মাথা ঘুরে পড়ে সেন্সলেস হয়ে যায় ইশরা। ঈশিতা ভয় পেয়ে যায়। ছাদের মধ্যে ফ্লোরে বসে পড়ে ইশরার মাথা ওর কোলে রাখে আর চেঁচিয়ে বলতে থাকে, আম্মু, আম্মু, মিষ্টি অজ্ঞান হয়ে গেছে। সেলিনা বেগম এসে এই অবস্থা দেখে ঈশানকে খবর দেয়। ঈশান তড়িঘড়ি করে হসপিটাল থেকে বাড়িতে আসে। ছাদ থেকে ইশরাকে নিয়ে ঘরে যায়। বেশ কিছুক্ষণ বাদে ইশরার জ্ঞান ফিরে। জ্ঞান ফিরতেই বলতে থাকে, ওই ছেলেটা ফারাজ। ফারাজ। সেলিনা বেগম বলতে থাকে, ফারাজকে? ঈশানও সেম প্রশ্ন করে, কিন্তু ইশরা আর কিছু বলতে পারে না। ভাইয়া, আমার মনে হয় মিষ্টির তার অতীতের কিছু মনে পড়ছে। আর ফারাজ নামের কারোর সাথে ওর অতীতের কোনো সম্পর্ক ছিল। ঈশান ইশরাকে বলল, মিষ্টি, ঠিক রেস্ট, বেশি প্রেশার নেবেন না। দেখলেন তো আপনি আবারও সেন্সলেস হয়ে গেছেন। এভাবে চলতে থাকলে তো আপনি সুস্থ হতে পারবেন না। মাথায় বেশি প্রেশার নেওয়ার দরকার নেই। আপনার যেদিন সবকিছু নিজে থেকে মনে পড়বে সেদিনই আপনি আপনাদের বলবেন, কোনো সমস্যা নেই। সিয়ান ড্রয়িং রুমে বসেছিল। ওর ফোনে ওর আর ফার্সিয়ার ছবি দেখছে। সানভি দৌড়ে এসে বলল, কার থেকে যেন খবর পেয়েছে শাওনরা ফার্সিয়াকে নিয়ে মেরে ফেলেছে। বলে সানভি খুব কাঁদতে থাকে। সিয়ান চিৎকার করে বলছে, কি? না না, এইটা হতে পারে না। আমার ফাঁসিয়ার কিচ্ছু হতে পারে না। ও আছে, ও বেঁচে আছে, ও নিশ্চয়ই বেঁচে আছে। ওকে আমার জন্য হলে বেঁচে থাকতে হবে। ও জানে ওকে ছাড়া ওর সিয়ান থাকতে পারবে না। ও নিশ্চয়ই আছে, ও মারা যেতে পারে না। সিয়ান হঠাৎ করেই বলতে লাগলো, সানভি, ফারাজরা কোথায় রে? আন্টি আঙ্কেল ওরা কোথায়? জানি না, ওই দিন শাওন ভাইয়া ওদের কেউ নিয়ে গেছে। ওরা কোথায় আছে কোনো খবর নেই। এদিকে শাওন তন্ন তন্ন করে পুরো শহরে সানভিকে খুঁজে বেড়াচ্ছে। সানভির এক বান্ধবী ওকে কল দিয়ে বলল, তোর আগামী কয়েকদিন চেম্বারে যাওয়ার দরকার নেই। তোর হসপিটালে এসেও তোর খোঁজ করেছিল শাওন। তুই কয়েকদিন ঘর থেকেই বের হোস না। ওরা তোর ক্ষতি করে দেবে। যতটা সম্ভব তুই আর সিয়ান ভাইয়া লুকিয়ে থাক। ওনার ক্ষতি করার আর কি বাকি আছে? আমাদের ভাবিকে মেরে ফেললো, ভাইয়াকেও মেরে ফেলতে চেয়েছে। ফারাজ ভাই, আন্টি আঙ্কেল ওরা কোথায়? তাদের কোনো খোঁজ নেই। সম্পত্তির লোভে আমাদের বাড়িতে গিয়ে দলিলপত্র ঘাটাঘাটি করে এসেছে। এখন আমাকে দিয়ে কি চায় ও? হয় তোকে মেরে ফেলবে, আর না হলে তোকে জোর করে বিয়ে করার চেষ্টা করবে, শুধুমাত্র সম্পত্তির লোভে। ও জানে তোর কাছে সম্পত্তির দলিলগুলো আছে। আমার কথাটা শোন, তুই এই কদিন সাবধানে থাক। সানভি কিছু না বলে কল কেটে দিল। ফোন একপাশে ছুঁড়ে ফেলে দিয়ে বিছানায় উপর হয়ে শুয়ে কাঁদতে লাগলো। গত 2 সপ্তাহ আগেও তো ওদের জীবনটা কত সুন্দর ছিল, কত আনন্দে ছিল ওরা সবাই। ফার্সিয়ার জন্য সিয়ান নিজেকে বদলে নিয়ে সুন্দর করে জীবন শুরু করতে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করেই ওদের বিয়ের দিন একটা ঝড় এসে সবকিছু লণ্ডভণ্ড করে দিয়ে যায়। সানভির মনে পড়তে থাকে 2 বছর আগের ঘটনাগুলো। যেদিন সিয়ান এসে বলেছিল একটা মেয়ে এক ঝলকে তার জীবনে এসে সবকিছু বদলে দিয়েছে, যার জন্য সিয়ান নিজেকে সম্পূর্ণরূপে পাল্টে ফেলেছে। সিয়ান তখন চট্টগ্রাম ভার্সিটির 3rd ইয়ারে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের স্টুডেন্ট। পরদিন তাদের ভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠান। 1st ইয়ারের সকল ছাত্রছাত্রীদের বরণ করা হবে। ভার্সিটির সমস্ত অনুষ্ঠানের দায়িত্ব টিচাররা সিয়ান আর তার ফ্রেন্ডদের উপরেই দেয়। সবকিছু মোটামুটি তারাই অ্যারেঞ্জ করে। তেমনটাই ছিল নবীনবরণের দিন। আর কি জানতো এই দিনই সিয়ানের জীবনটা পাল্টে যাবে। মধ্যরাত ব্যালকনিতে বসে আছে সিয়ান। চোখে ঘুম নেই, কি করেই বা থাকবে। তার ভালোবাসার মানুষটাই তো তার কাছে নেই।
তার এখনো চোখে ভাসছে 2 বছর আগের তার ভালোবাসার মানুষটাকে দেখার প্রথম দিনের কথা। ভার্সিটির নবীনবরণ অনুষ্ঠান। টিচাররা সিয়ান আর তার ফ্রেন্ডদেরকে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে দায়িত্ব দিয়েছে। নিজের গাড়িতে করে এসে ভার্সিটির গেটের সামনে থামলো সিয়ান। পাঞ্জাবি হাতা ফোল্ড করে গাড়িতে হেলান দিয়ে ফ্রেন্ডের জন্যই ওয়েট করতে লাগলো। ভার্সিটির বিভিন্ন ব্যাচের বিভিন্ন মেয়েরা সিয়ানের সাথে এসে হাই হেলো করতে লাগে। সিয়ানও এসব এনজয় করে। ওর ড্রিম হচ্ছে সায়েন্টিস্ট হওয়া। খুব ছোটবেলা থেকে এটা ওর ইচ্ছা। এত টাকা, বাড়ি, গাড়ির মালিক প্লাস দেখতে শুনতে হ্যান্ডসাম হওয়ায় ভার্সিটির প্রত্যেক মেয়েরাই ওর জন্য এক কথায় পাগল। মেয়েদের সাথে কথা বলতে বলতে হঠাৎ সিয়ানের চোখ যায় ভার্সিটির গেটের দিকে। হালকা সাদা বেগুনি জামদানি গায়ে জড়ানো একটি মেয়ে। চেহারায় তেমন কোনো সাজগোজ নেই, কিন্তু দেখতে অনেক সুন্দর। মেয়েটাকে দেখেই চোখ আটকে গেল সিয়ানের। ঘন কালো চুলগুলো কোমর অবধি ছাড়ানো। মেয়েটার সাথে আরো 2টো মেয়ে আছে। সিয়ান হঠাৎ নিজের মোবাইলের ক্যামেরা অন করে মেয়েটার বেশ কয়েকটা ছবি তুলে নেয়, কিন্তু কেন তুলে নেয় তার নির্দিষ্ট কোনো কারণ সে খুঁজে পায় না। মেয়েটা ওই মেয়েগুলোর সাথে কথা বলতে বলতে ভার্সিটির ভেতর ঢুকে যায়। সিয়ানকে অন্যমনস্ক হয়ে থাকতে দেখে ওর বন্ধুরা বলল, কিরে, কোথায় হারালি? এই তোরা কখন এলি? তোদের জন্যই তো ওয়েট করছিলাম। চল চল ভেতরে চল, অনেক কাজ আছে। বলেই সিয়ান তার বন্ধুদের নিয়ে ভেতরে চলে গেল। নবীনবরণ অনুষ্ঠান শুরু। একে একে ফার্স্ট ইয়ারের সকল ছাত্রছাত্রীদের বরণ করে নেওয়া হলো। তারপর কিছু নাচ গান আর টিচারদের বক্তৃতার মাঝে শেষ হলো নবীনবরণ অনুষ্ঠান। এই পুরোটা অনুষ্ঠানে সিয়ান অন্যমনস্ক ছিল, কিন্তু তার কারণ সে তখনও খুঁজে বের করতে পারেনি। কারণ সে কোন মেয়েকে নিয়েই কখনো সিরিয়াস নয়। সবটাই ছিল মেয়েদেরকে নিয়ে ফ্লার্ট করা, লেট নাইট পার্টি করা, এগুলো। কিন্তু সে নিজেও ভেবে পাচ্ছে না কেন সে ওই মেয়েটাকে নিয়ে এতটা ভাবছে। কি আছে ওই মেয়েটার মাঝে যেটা তাকে এতটা ভাবাচ্ছে? মেয়েদেরকে নিয়ে এমন স্বভাবের জন্য তাদেরই ব্যাচের ফারাজ নামের ছেলের সাথে সিয়ানদের বড়সড় রকমের শত্রুতা। ফারাজের কথা হলো ভার্সিটিটা ফ্লার্ট করার জায়গা নয়, পড়াশোনা করার জায়গা। আর তাছাড়া এতগুলো মেয়েকে নিয়ে একসাথে চলা, একসাথে ফ্লার্ট করা, টাইম পাস করা, এসব কোনো ভদ্রবাড়ির ছেলের কাজ নয়। তো এসব নিয়ে ভার্সিটিতে সিয়ান আর ফারাজের মধ্যে একবার বড়সড় রকমের কথা কাটাকাটি ঝামেলা হয়। সেদিন তারপর আর মেয়েটার সাথে দেখা হয়নি। তাই সিয়ান বাড়িতে ফিরে গেছে। বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে সোফায় বসলো। পেছন থেকে সানবি গলা জড়িয়ে ধরে বলল, ভাইয়া, কি ব্যাপার বলতো? আজকে এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলি, আবার এত চুপচাপ? মেয়েদের নিয়ে পার্টিতে যাবে না আজকে? হ্যাঁ? সিয়ানের এসব মেয়ে নিয়ে ঘোরাঘুরি সানবির একদম পছন্দ নয়। আমার তো খেয়ে দিয়ে কাজ নাই যে প্রতিদিন মেয়েদেরকে নিয়ে পার্টিতে যাবো। হ্যাঁ, ওরে বাবা, সূর্য আজকে কোন দিকে উঠলো? যে ছেলে বাড়ি ফিরে মাঝরাত করে ঘরে থাকে কম, সে ছেলে আজকে ভার্সিটি থেকে সোজা বাসায়। সামথিং সামথিং। কিছু না। ব্যাপার তো নিশ্চয়ই কিছু আছে, না হলে তোরা তো চেঞ্জ হঠাৎ করে। তুই ক্লাসে যাসনি আজকে? এরকম পড়ালেখা করলে কখনোই ডাক্তার হতে পারবি না। আমার পড়ালেখা আমি ঠিকই করি, আর আমার ড্রিম আমি পূরণ করবই, বুঝেছিস? সিয়ান আর কিছু না বলে চলে যায়। নিজের ঘরে বসে মেয়েটার ছবিগুলো দেখতে থাকে। পেছন থেকে সানবি এসে বলে, ও আচ্ছা, এবার ব্যাপারটা বুঝলাম। এত তাড়াতাড়ি বাড়ি ফিরলি কেন? প্রেমে পড়েছিস? বড় জোকস ইয়ার। সিয়ান ইত্রার কখনো কারো প্রেমে পড়ে না। টাইম লস করে প্রেম করার সময় সিয়ান ইত্রার নেই। সবই বুঝি। বলে হাসতে হাসতে সানবি চলে গেল। বেশ কিছুদিন কেটে গেছে। সেদিন থেকে সিয়ানের বারবার মেয়েটার কথা মনে হতে থাকে। কিছুতেই মেয়েটাকে ভুলতে পারছে না। কিন্তু কেন? তবে কি সে মেয়েটার প্রেমে পড়ে গেল? এমন নানান কথা ভাবতে ভাবতে মেয়েটার ছবি দেখতে দেখতে সিয়ান ঘুমিয়ে পড়ল। পরদিন সকালবেলা ভার্সিটিতে ঢুকতে কারোর সাথে ধাক্কা খেলো। মেয়েটার চেহারা তখনও দেখেনি, কিন্তু মেয়েটা পড়ে যেতে নিলে তাকে এক হাতে জড়িয়ে নেয় সে। মেয়েটার চেহারার দিকে তাকাতে এসে থমকে যায়। এটা তো সেই মেয়েটা। এই কদিন ভার্সিটিতে মেয়েটাকে দেখেনি সে। সিয়ান এক পলকে তাকিয়ে থাকে, কিন্তু মেয়েটা কোনো ছেলের এতটা কাছে প্রথমবার আসায় অনেকটা অস্বস্তি বোধ করে। আস্তে আস্তে নিজেকে সিয়ানের থেকে ছাড়িয়ে নেয়। তারপর মাথা নিচু করে বলে, সরি ভাই, আমি দেখিনি, মাফ করবেন। খানিকক্ষণ তাকিয়ে থেকে সিয়ান বলে, ইটস ওকে।
বলেই চলে যেতে নাই, কিন্তু কি একটা মনে করে আবার পেছনে ফিরে তাকায়। আজকে হালকা আকাশি সালোয়ার কামিজে মেয়েটাকে আরো বেশি মায়াবী লাগছে। যেখানে ভার্সিটির অন্যান্য মেয়েরা কতটা মডার্ন হয়ে আসে, সেখানেই মেয়েটা একদমই সাদামাটা, যে ব্যাপারটা সিয়ানকে আরো বেশি অ্যাট্রাক্ট করে। সিয়ান ধীর পায়ে এগোতে থাকে মেয়েটার দিকে। মেয়েটার ভয় তখন আরো বাড়ছে। মেয়েটার সামনাসামনি এসে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। মেয়েটা ভয়ে শুকনো ঢোক গিলে সিয়ান জিজ্ঞেস করে, নাম কি তোমার? মেয়েটা কাপা কাপা গলায় বলে, ফার্সিয়া ইসরা। কোন ইয়ার? অনার্স ফার্স্ট ইয়ার। কোন ডিপার্টমেন্ট? বাংলা। মেয়েটার ভয়েস শুনে সিয়ান আরো এক দফা অ্যাডিক্টেড হয় মেয়েটার উপর। ওকে, যেতে পারো। মেয়েটা যেন হাঁপ ছেড়ে বাঁচে, তাড়াতাড়ি ক্লাসরুমের দিকে এগিয়ে যায়, আর সিয়ান সেদিকেই তাকিয়ে থাকে। সিয়ানের মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করছে সিয়ানের বন্ধুরা। বেশ কয়েকদিন ধরে তারা অবাক। গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছে সিয়ান। এর মধ্যে অভি বলে ওঠে, আজ কদিন ধরে দেখছি তোর মধ্যে অনেক চেঞ্জ। ব্যাপার কি বলতো? আগে মেয়েদের নিয়ে ফুর্তি, ফ্ল্যাট করতি, পার্টিতে যেতে, সব কিছু ছেড়ে দিলে যে। এমনি এটার কোনো মানে হলো? কিছু তো একটা কারণ আছেই। কিছু না। পাশ থেকে অনেক বলল, প্রেমে পড়েছে তাই ওর এত চেঞ্জ। তাছাড়া আর একটা জিনিস খেয়াল করেছিস, সিয়ান ফার্স্ট ইয়ারের বাংলা ডিপার্টমেন্টের সামনে ইদানিং বেশি ঘোরাঘুরি করছে। অভি বলল, এই সত্যি করে বলতো কেসটা কি? সবাই মিলে সিয়ানকে ঘিরে ধরল। প্রেমে পড়েছিস আমাদেরকে জানালি না? দিস ইজ নট ফেয়ার সিয়ান। ফ্রেন্ড হিসেবে এটা কিন্তু ঠিক করলি না। তা ভাবিটা কে? পরিচয় করিয়ে দে আমাদের সাথে। প্লিজ স্টপ। কি যাতা বলছিস তোরা? আমি এই সিয়ান ইত্রার প্রেমে পড়েছে? তোরাও পারিস? হ্যাঁ, সত্যিটা বললেই তো আমরা যা তা বলি, তাই না? এই তাহলে বল, এই বাংলা ডিপার্টমেন্টের সামনে কে তোর? নিশ্চয়ই কোনো কেস আছে। আই এম রাইট? নো, ইউ আর রং। যত সব বাজে বাজে কথা। চল বাড়ি যাব। বলেই সিয়ান গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল। গাড়িতে ফিরে এসে একটা শাওয়ার নিয়ে ডাইনিং এ বসলো। সানভিও বসেছে। ওদের বাবা মা কয়েক বছর আগে মারা গেছে। তারপর থেকে ওদের বাড়িতে ওরা দুই ভাই বোনই থাকে। ওদের বাড়িতে মেড সার্ভেন্টের অভাব নেই। এক একজন এক এক কাজ করে। এক একজন মেড সার্ভেন্ট এসে ওদের দুজনকে খাবার সার্ভ করে দিল। খেতে খেতেই সানভি বলল, আমাদের ভাবিটা কে রে? কোন ভাবি? কিসের ভাবি? না মানে তুই যাকে ভালোবাসিস, আর তুই বিয়ে করলে অবশ্যই তোর ভালোবাসার মানুষকেই করবি, আর বিয়ের পর তোর বউ তখন সম্পর্কে আমার ভাবি হবে, তাই বললাম আর কি। খুব পাকা পাকা কথা শিখেছিস তাই না? খুব বড় হয়ে গেছিস। এখনো কি ছোট থাকবো? ভুলে যাস না, আমিও কিন্তু এখন এমবিবিএস এ পড়ছি, কিছুদিন পর ডক্টর হব। বেশ ভাব নিয়ে বলল কথাটা। আগে হয়ে নে, তারপর বলিস। সে না হয় ঠিক আছে, কিন্তু কাল যে মেয়েটাকে দেখেছিলি, মেয়েটার নাম কি রে? ফার্সিয়ার কথা মনে হতে সিয়ান অন্যমনস্ক হয়ে গেল। অন্যমনস্ক হয়েই বলল, ফার্সিয়া ইসরা। কোথায় থাকে সে? জানি না। ভালোবাসিস? চোখ বন্ধ করে বলল, তাও জানি না, কিন্তু ওকে কিছুতেই ভুলতে পারছি না। ওর মতো কোনো মেয়েকে আমি কখনো দেখিনি। ও আলাদা, সবার থেকে আলাদা। আর তাই আমার কিউট হ্যান্ডসাম ভাইটা তার প্রেমে পড়ে গেল। সানবির কথা শুনে হুঁশ আসতে সিয়ান অবাক হয়ে গেল। ও এতক্ষণ কি বলে ফেললো? চোখ বন্ধ করে মনে মনে বলে ফেললো, ইস, কি বলে ফেললাম? কি ঠিক বললাম তো? খুব পেকে গেছিস না? তোকে তো আমি ছাড়বই না। বলেই সিয়ান সানবিকে তাড়া করতে লাগলো। দুজনে এখন পুরো ঘরে দৌড়াচ্ছে। আসলে ওদের সম্পর্কটাই এমন, একজন আরেকজনের পেছনে পড়ে থাকে সারাক্ষণ। পরদিন ফার্সিয়া রুম থেকে রেডি হয়ে বেরোতে ফারাজ বলল, আমার সাথে যাবি? না, তুমি তোমার মতো যাও, আমি আমার মতো যাব। আমার ফ্রেন্ডরা আমাকে নিতে আসবে। পাশে তাদের বাবা ইমানুর রহমান সোফায় বসে চা খাচ্ছে। ফারাজ, ওকে ছেড়ে দে, ওর মতো ও যাক, তুই তোর মতো যা। এখনকার ছেলেদেরকে তুমি চেনো না বাবা, সুযোগ পেলেই মেয়েদের গায়ের উপর ঢলে পড়ে। তাই চেয়েছিলাম আমার সাথে নিয়ে যেতে। ও তো ফ্রেন্ডদের সাথে যাচ্ছে, একা কোথায়? ওকে যেতে দাও।
ফারাজ বিরক্ত হয়ে বেরিয়ে গেল আর খানিক বাদে ফার্সিয়াও বেরিয়ে গেছে ওর ফ্রেন্ডদের সাথে। ফার্সিয়া মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে। ওর বাবা ইমানুর রহমান একজন ব্যবসায়ী, ওর মায়ের নাম সঙ্গীতা বেগম, আর ওর বড় ভাই ফারাজ যার সাথে সিয়ানের শত্রুতা। ওরা নিজেদের বাড়িতেই থাকে। ফারাজ অনেক আগেই ভার্সিটিতে চলে এসেছে নিজের বাইক দিয়ে, আর ফার্সিয়া বান্ধবীদের সাথে রিক্সা দিয়ে এসেছে। সিয়ান আজকেও গেটের সামনে গাড়ির মধ্যে বসে ওয়েট করছিল ফার্সিয়াকে দেখার জন্য। রিক্সা থেকে নেমে মেয়েটাকে নামাতে দেখে গাড়ির গ্লাসটা তুলে দিল সিয়ান। গাড়ির ভেতর থেকে দেখতে লাগলো তার মায়াবিনীকে। ক্লাসরুমে বসে আছে ফার্সিয়া। যেহেতু ডাকনাম ইশরা, তাই সবাই ওকে ইশরা বলে ডাকে। একটু আগে টিচারের বলা কথাটা নিয়ে ভাবছে ইশরা। কিছুদিন পরে ওদের ভার্সিটি থেকে বান্দরবন যাবে ট্যুরে। ওর যাওয়ার ইচ্ছে থাকলেও ওর বাবা মা বাড়ি থেকে কেউ অনুমতি দেবে না, আর ওর ভাই তো কিছুতেই যেতে দেবে না, সেটাও ভালোই বুঝতে পারছে। ওর বান্ধবীরা বলছে, তুই যদি যেতে চাস তাহলে আঙ্কেল আন্টিকে রাজি করাবো আমরা। না রে, আব্বু আম্মু দিবে না। আর আব্বু আম্মু দিলেও ভাইয়া দিবে না। কেন রে, তোর ভাই কি ট্যুরে যাবে না? তোর ভাই তো ঠিকই যাবে, শুধু তোকে যেতে দিবে না। নিজে তো যাবেই। তুই বাসায় গিয়ে বলবি ভাইয়া যদি যায় তাহলে আমিও যাব, আর তোর আম্মু আব্বুকে বলবি আমি যদি না যেতে পারি তাহলে ভাইয়াকেও যেন না যেতে দেয়। এগুলো বলি আর ভাইয়ার হাতে মার খাই, আর কি। তবে যাই হোক, বাড়িতে একবার বলে তো দেখ। সামনের সপ্তাহে কিন্তু টাকা জমা দেওয়ার লাস্ট ডেট। এর মধ্যে আঙ্কেল আন্টি আর ফারাজ ভাইকেও রাজি করার ব্যবস্থা কর। দেখছি কি করা যায়। বাড়ি যাচ্ছি আমি। কি রে, আরেকটা ক্লাস বাকি তো, সেটা করবি না? শরীরটা খারাপ লাগছে, আমি চলে যাচ্ছি। আচ্ছা, সাবধানে যাবি। আসছি। বলেই ফার্সিয়া বেরিয়ে যায় ক্লাসরুম থেকে। ফার্সিয়া আর ওর কলেজের দুজন বান্ধবীও এই ভার্সিটিতে ভর্তি হয়েছে। ছাড়া নতুন কয়েকজনের সাথেও ফার্সিয়ার বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে। তো এই ভার্সিটিতে ওর একা ফিল হয় না। ফার্সিয়াদের ক্লাসরুম যে বিল্ডিংয়ে, ওই বিল্ডিংয়ের সামনে সিয়ান দাঁড়িয়ে আছে ওর বন্ধুদের সাথে। সিয়ানকে দেখে ভয়ের শুকনো ঢোক গিলল ফার্সিয়া। আজকে তাড়াতাড়ি যেতে হবে, যদি আবার ডেকে কিছু জিজ্ঞেস করে ভাইয়া দেখলে আমার প্রবলেম হয়ে যাবে। এসব ভাবতে ভাবতে তাড়াতাড়ি করে হেঁটে সিয়ানদের সামনে দিয়ে চলে গেল ফার্সিয়া, আর সিয়ান মুগ্ধ নয়নে সেদিকেই তাকিয়ে রইল। দিন দিন সিয়ান মেয়েটার প্রতি বেশি আসক্ত হয়ে যাচ্ছে। মেয়েটার মধ্যে আলাদা কিছু আছে যেটা অন্য কারোর মধ্যে নেই। বাসায় পৌঁছে ফার্সিয়া ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে খানিকক্ষণ বিশ্রাম নিয়েছে। বিকেলে ওর আবার দুটো টিউশনই আছে। টিউশনির টাকা দিয়েও নিজের হাত খরচ চালায়। ওর বাবা ওকে বারণ করেছিল টিউশনি করতে, কিন্তু ও বলেছে সমস্যা নেই, ও করতে পারবে। তাই ওর বাবা আর না করেনি। বাইরে পড়াতে যাওয়ার জন্য রেডি হয়ে মাকে ডাকলো ফার্সিয়া। মা, বেরোচ্ছি আমি। ছাতা নিয়েছিস? বর্ষা তো এসেই পড়েছে, যে কোনো সময় আবার বৃষ্টি হতে পারে। হ্যাঁ নিয়েছি, এবার দরজাটা লাগাও। সাবধানে যাস। টিউশনের দুটো করাতে করাতে রাত প্রায় 8:30 বাজে। ফুটপাতের উপর দিয়ে হেঁটে বাড়ি ফিরছে ফার্সিয়া। হঠাৎই সঙ্গে সঙ্গে বৃষ্টি নামে। ও ব্যাগ হাতের কোথাও ছাতা খুঁজে পায় না। সঙ্গে সঙ্গে ওর মনে পড়ে প্রথম টিউশনের বাসাতে ছাতাটা ফেলে এসেছে মনে হয়। এখন আবার ফিরে যাওয়া সম্ভব না, একে তো বৃষ্টি, তারপর ওই বাসাটা অনেকটা দূরে। সামনে একটা বড় গাছের নিচে গিয়ে দাঁড়ালো ফার্সিয়া। অন্তত বৃষ্টি খানিকটা কমলে তারপর যাওয়া যাবে। এই বৃষ্টিতে হাঁটতে গেলে পুরো ভিজে যাবে। বেশ অনেকক্ষণ ধরে এই গাছের নিচে দাঁড়িয়ে আছে ফার্সিয়া। একে তো প্রচন্ড বৃষ্টি, থামার কোনো নামই নেই। তার উপর রাত প্রায় 9টা বাজে। বাড়ি থেকেও মনে হয় ফোন দিয়ে ফেলেছে কয়েকবার। পাশের একটা চায়ের দোকানে কিছু বাজে ছেলে বসে বসে আড্ডা দিচ্ছে। হঠাৎ এদের ফার্সিয়ার দিকে নজর যাওয়ায় এরা উঠে ফার্সিয়ার দিকে থেকে এগোতে থাকে। ফার্সি এবার ভয়ে ভয়ে আল্লাহকে মনে মনে ডাকতে থাকে। এই বৃষ্টিতে কি একটা বিপদে পড়ল সে, মনে মনে বলছে, ইয়া আল্লাহ, রক্ষা করো আমায়। ওই রাস্তার পাশ দিয়ে সিয়ান গাড়ি ড্রাইভ করে যাচ্ছিল। হঠাৎ একটা মেয়েকে এভাবে বৃষ্টিতে একা গাছের নিচে দাঁড়িয়ে থাকতে দেখে সিয়ান গাড়ির গ্লাসটা নামালো। ভালো করে তাকাতেই দেখলো ও ফার্সিয়াকে। তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে ফার্সিয়ার দিকে এগিয়ে গেল। সিয়ানকে দেখে ছেলেগুলো এদিকে পা বাড়ানোর সাহস পেল না। ওরা আবার ফিরে চলে গেল। ফার্সিয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি এখানে এত রাতে? আসলে টিউশনি করে ফিরছিলাম, হঠাৎ এই বৃষ্টিটা নেমেছে, ছাতা আনতে মনে নেই, এই গাছের নিচে দাঁড়িয়ে। তাই বলে এভাবে গাছের নিচে দাঁড়িয়ে থাকবে? যাই হোক, চলো আমার সাথে। তোমার বাসা কোথায় আমি পৌঁছে দিচ্ছি। তার দরকার নেই ভাইয়া, আমি চলে যেতে পারবো।
একে তো অনেক রাত হয়েছে, তার উপর বৃষ্টি থামার কোনো নামই নেই। তার থেকে চলো, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। কোনো উপায় না পেয়ে ফার্সিয়া বাধ্য হয়েছে সিয়ানের সাথে গাড়িতে যেতে, কারণ এখন যদি না বাড়ি যেতে পারে তাহলে আর আজকে রাতে বাড়ি যাওয়াই হবে না। বৃষ্টি তো মনে হয় না থামবে, তারপর মা বাবা সে কখন থেকে কল করে যাচ্ছে, তার ভাইও নিশ্চয় প্রচন্ড রেগে আছে। তাই ফার্সিয়া সিয়ানের সাথে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিল। সিয়ান গাড়ি ড্রাইভ করতে করতে জিজ্ঞেস করলো, তুমি টিউশন পড়ো কেন? আমার ভালো লাগে, তাছাড়া নিজের হাত খরচটাও হয়ে যায়। পড়াশোনা কখন করো তাহলে? রাতের বেলা। তারপর আর তাদের মধ্যে বেশি কথা হয়নি। সিয়ান শুধু অ্যাড্রেস মতো বাড়ি পৌঁছে দিয়েছে। এখানে থামান। কেন? আমার বাড়ি আর একটু সামনেই, আমি চলে যেতে পারবো। আসলে ভাইয়া যদি কোনো ছেলের সাথে দেখে তাহলে ভীষণ বকবে আমায়। তুমি যেতে পারবে তো, নাকি আরেকটু এগিয়ে দিব? পারবো, এই তো সামনেই আমার বাড়ি। আচ্ছা ঠিক আছে, যাও। ফার্সিয়া গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে বলল, থ্যাঙ্কস আমাকে পৌঁছে দেওয়ার জন্য। ইটস ওকে, এবার বাড়িতে যাও, না হয় তোমার মা বাবা আরো বেশি চিন্তা করবে। সিয়ানের থেকে বিদায় নিয়ে ফার্সিয়া বাড়িতে ঢুকলো। বাড়িতে ঢুকতে ওর মা বলল, কিরে এতবার কল দিলাম, ধরলি না কেন? কোথায় ছিলি এতক্ষণ? আসলে আম্মু বৃষ্টির জন্য বাইরে ফোন বের করতে পারিনি, অনেক বৃষ্টি ছিল তো। এদিকে ফারাজ রাগী গলায় বলল, একটা কথা শুনে নে, কাল থেকে তোর আর কাউকে পড়াতে যেতে হবে না। কিন্তু ভাইয়া। কোনো কিন্তু না, তোকে আর পড়াতে হবে না। এত রাত করে বাইরে বেরিয়ে পড়ানোর কোনো মানেই হয় না। তাই কাল থেকে শুধু ভার্সিটি আসা যাওয়া বাদে কোথাও যাবি না একা একা। কথাটা যেন মাথায় থাকে। ফার্সিয়ার মনটা খারাপ হয়ে গেল। হালকা ভেজা জামা কাপড়গুলো পাল্টাতে নিজের রুমে চলে গেল। রুম থেকে জামা কাপড় পাল্টে এসে রাতের খাবার খেয়ে নিল। আজকে আর পড়াশোনায় মন বসছে না। মন খারাপ করে বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছে ফার্সিয়া। খানিক বাদেই মাথায় কারোর হাতের ছোঁয়া মাথায় পেতেই ফিরে তাকালো। ফার্সিয়ার বাবা ইমানুর রহমান মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, আমার মামুনির কি মন খারাপ? ফার্সিয়া দুপাশে মাথা নাড়ালো, যার অর্থ না, কিন্তু মেয়ের মন বুঝতে পারলেন ইমানুর রহমান। আমি জানি আমার মায়ের মন খারাপ। তা কি হয়েছে বলো আমাকে। বাবা, ভাইয়া এভাবে টিউশন পড়াতে না করলো কেন? আমি টিউশন পড়ালে ক্ষতিটা কি? এই টাকাটা দিয়ে তো আমার নিজের হাত খরচ যায়, বলো। তোর ভাইয়ের বলার যথেষ্ট কারণ আছে রে মা। এত রাতের বেলা মেয়েদের একা একা রাস্তার দিকে আসা যাওয়া সেফ না। আর তাছাড়া তোর যা লাগে আমি তো দিচ্ছি, তাহলে আর টিউশনের কি দরকার? ফার্সিও আর কথা বাড়ালো না। তাহলে মা শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, কেমন? কালকে তো আবার ক্লাস আছে। উনি ফার্সিয়াকে বিছানায় শুয়ে দিয়ে লাইট অফ করে দরজাটা টেনে চলে যান। ফার্সিয়া বিছানায় শুয়ে শুয়ে ট্যুরের কথা ভাবতে থাকে। কিভাবে ওর ফ্যামিলিকে বলবে? কেউ যদি রাজি না হয় তবে কি ওর যাওয়া হবে না? এ পর্যন্ত কখনোই ওর ফ্যামিলি ওকে একা একা কোথাও দূরে যেতে দেয়নি। স্কুল লাইফ, কলেজ লাইফে কোনোদিনও ফার্সিয়া সবার সাথে ট্যুরে যেতে পারেনি, কিন্তু ওর তো যেতে ইচ্ছে হয়। সবার সাথে ঘুরতে যেতে মন চায়। ভেবে রেখেছে কালকে সাহস নিয়ে একবার বলেই দেখবে, তারপর যা হবার হবে। এসব ভাবতে ভাবতে ফার্সিয়া ঘুমিয়ে যায়। স্টাডি টেবিলে বসে বসে সানভি নিজেদের কলেজের প্রোগ্রামের পিকগুলো দেখছিল। ঈশানের পিকটা জুম করে আনমনে মুস্কি হাসছিল সানভি। ঈশান পড়ে ফাইনাল ইয়ারে আর সানভি সেকেন্ড ইয়ারে। সানভি সিয়ানকে ভালোবাসে, কিন্তু ঈশান সানভিকে ছোট বোনের মতোই দেখে, যে ব্যাপারটা সানভির মোটেও ভালো লাগে না। এই সময় সানভির সাথে কথা বলতে এসেছিল সিয়ান, কিন্তু এভাবে সানভিকে ছবি দেখতে দেখেই মুস্কি হাসে। গিয়ে সানভির হাত থেকে ফোনটা নিয়ে নেয়। ভাইয়া ফোনটা দিয়ে বলছি। সিয়ান হাসতে হাসতে বলে, খিরে, আমার বন্ধুকে দেখা এখনো শেষ হলো না? ওকে সারা জীবন দেখলেও দেখা শেষ হবে না, এবার ফোনটা দে। কিন্তু ও তো পাত্তাই দেয় না তোকে। মুহূর্তেই সানভির মনটা খারাপ হয়ে যায়। বোনকে মন খারাপ থাকতে দেখে সিয়ান বলে, কি হয়েছে? সানভি সিয়ানকে জড়িয়ে ধরে বলে, আচ্ছা ভাইয়া, তোমার বন্ধু কি কোনোদিন আমাকে বুঝবে না? অবশ্যই বুঝবে। না বুঝলেও জোর করে হলেও তোর সাথে আমি ওর বিয়ে দিব। প্রয়োজনে কিডন্যাপ করে তুলে আনবো, তারপর দেখি তোকে না বিয়ে করা যায় কোথায়। সিয়ানের কথায় সানভি আর সিয়ান দুজনেই হেসে উঠল। আসলে সিয়ান আর ঈশান হচ্ছে ছোটবেলার বন্ধু, একদম বেস্ট ফ্রেন্ড যাকে বলে। একসাথে একই স্কুল থেকে, কলেজ থেকে পড়াশোনা করে বড় হয়েছে। কিন্তু ঈশানের স্বপ্ন ডাক্তার হওয়া আর সিয়ানের স্বপ্ন সায়েন্টিস্ট হওয়া। তাই দুজন এখন আলাদা পড়াশোনা করছে।
তবুও ওরা প্রায় একসাথে দেখা করে, আড্ডা দেয়। দুই বন্ধুর মধ্যে বেশ ভালোই সম্পর্ক। ঈশানের মা সেলিনা বেগম তো সিয়ান আর সানভিকে একদম নিজের ছেলে মেয়ের মতোই ভাবে। যখনই সিয়ান আর সানভি ওই বাড়িতে যায় তখনই ওদেরকে ওদের পছন্দের খাবার রান্না করে সেলিনা বেগম খাওয়ায়। ওদের মা বাবা না থাকার কষ্টটা কিছুটা হলেও ভুলানোর চেষ্টা করে নুনি। সিয়ান আর সানভি ও সেলিনা বেগমকে অনেক পছন্দ করে। ঈশানদের বাড়িতে আসা যাওয়াটা সেই ছোটকাল থেকে। সিয়ান সানভির সাথে ঈশান আর ঈশিতার বেশ ভালো বন্ডিং, আর সেই ছোটবেলা থেকে সানভি ঈশানকে ভালোবাসে। কিন্তু ঈশান তার বন্ধু ছোট বোনকে নিজের ছোট বোনের মতোই ভাবে। ওদিকে ঈশিতার সানভিরও বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। পরদিন সকালবেলা ভার্সিটিতে আসতে অনেকটা দেরি হয়ে যায় ফার্সিয়ার। নিজের ক্লাসরুমের দিকে দৌড়ে যেতে থাকে সে। এদিকে শাওন তার কিছু বন্ধুদের নিয়ে সেই বিল্ডিং এর সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় ফার্সিয়াকে দেখে কিছু বাজে মন্তব্য করে। সেসবে পাত্তা না দিয়ে ফার্সিয়া ক্লাসরুমের দিকে যায়, কিন্তু ক্লাসরুমে ঢুকতে যাবে এমন সময় ফার্সিয়ার ওড়নায় টান পড়ে। সে কাঁধের দিকে ওড়নাটা কোনো রকম চেপে ধরে পেছনে ফিরে তাকায়, আর শাওন আর ওর বন্ধুরা ফার্সিয়াকে নিয়ে বিশ্রীভাবে হাসতে থাকে। আর দূর থেকে কেউ একজন এই দৃশ্য দেখে রাগে চোখ লাল হয়ে যায়, যেন এক্ষুনি পারলে এই চোখ দিয়ে শাওনকে ভস্ম করে দেয়। সিয়ান ক্লাসেই যাচ্ছিল, হঠাৎ এই দৃশ্য দেখে ওর মাথাটা গরম হয়ে যায়। সিয়ান গিয়ে শাওনের মুখে সজোরে একটা ঘুষি মারে। শাওন খানিকটা দূরে সরে গিয়ে পড়ে। সিয়ান এগিয়ে গিয়ে শাওনের গালে সজোরে আরেকটা চড় মেরে ফার্সিয়ার ওড়নাটা টান দিয়ে নিয়ে নেয়। ক্ষিপ্ত মেজাজে বলে, লিসেন, তুই আমার কাজিন বলে বেশি কিছু করিনি তোর সাথে, বাট নেক্সটে যদি আরেকবার এরকম দেখি কোনো মেয়ের সাথে অসভ্যতা করতে, তাহলে তোকে আমি ছাড়বো না। শাওন রাগে চোখে ওর দিকে তাকিয়ে আছে। ইতিমধ্যে এখানে ক্লাসরুম থেকে বেরিয়ে অনেক স্টুডেন্ট জড়ো হয়ে যাওয়ায় শাওন আর কিছু বলেনি, চুপচাপ এখন থেকে চলে যায়। সিয়ান গিয়ে ফার্সিয়ার হাতে ওড়নার বাকি অংশটা দেয়। এসব ছেলেদের থেকে দূরে থাকবি। ফার্সিয়ার বান্ধবী এসে ওর পাশে দাঁড়িয়ে বলেন, চল ইশরা, ক্লাসে চল। সিয়ান তার বন্ধুদের সাথে ক্লাসে চলে যায়। ব্রেক টাইমে ক্যান্টিনে বসে আছে ফার্সিয়া আর ওর দুজন বান্ধবী শান্তি আর জেরিন। জেরিন বলছে, সত্যি কি তোর বাবা মা তোকে যেতে দেবে না? সকালবেলা তো আর বাবার সাথে কথা হয়নি, কিন্তু মাকে বলেছিলাম। বাবাকে বলিনি এখনো। মা বলেছে বাবা যদি রাজি থাকে তাহলে। তাহলে চিন্তাই নেই, আঙ্কেল রাজি হলেই তুই যেতে পারিস। আরে সেটাই তো চিন্তা। আর বাবা তো মনে হয় না রাজি হবে, আর বাবা রাজি হলেও তো ভাইয়া তো। তোর ভাইটা এমন কেন রে? এর মধ্যেই ফারাজ এসে টেবিলের সামনে দাঁড়িয়ে বলল, কেমন আমি? জেরিন আর শান্তি ভয়ে ভয়ে এখান থেকে চলে গেল। ফারাজ ফার্সিয়ার মুখোমুখি বসে পড়ল। কি খাবি বল ইশরা? স্যান্ডউইচ। ফারাজ ওয়েটারকে ডেকে দুটো স্যান্ডউইচ অর্ডার করে। তোর বান্ধবীরা কি বলছিল রে? ট্যুরে যাওয়ার কথা, তাই তো? ইশরা ভয়ে ভয়ে উত্তর দেয়, কোথাও যাওয়া চলবে না তোর, একা একা কোথাও যেতে হবে না। ইশরা ভয়ে ভয়ে আর কোনো উত্তর দেয় না। খানিক বাদে একজন ছেলে এসে ওদেরকে দুটো স্যান্ডউইচ দিয়ে যায়। ইশরা চুপচাপ খেয়ে উঠে চলে যায়। ভার্সিটির ক্যাম্পাসে একপাশে কিছু গাছের নিচে গোল গোল করে সিমেন্ট দিয়ে উঁচু জায়গা করা আছে, যেগুলোতে স্টুডেন্টরা বসে প্রায় সময় আড্ডা দেয়। সিয়ান আর ওর বন্ধুরা সেখানেই বসে আছে। হঠাৎ সিয়ানের একজন বন্ধু বলল, জিয়ান, তুই যে মেয়েটার প্রেমে হাবুডুবু খাচ্ছিস, সেই মেয়েটাকে জানিস? সিয়ান চোখ বড় বড় করে তাকিয়ে বলে, আমি এবার কোন মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছি? জিহাদ বলে ওঠে, ওরে বাবারে, এমন করছে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। তুমি না বললেও আমরা জানি, বুঝেছো, যে তুমি ওই ফার্স্ট ইয়ারের ইসরার প্রেমে হাবুডুবু খাচ্ছ। সিয়ান কিছু বলে না। জিহাদ আবার বলে, তুমি যেমন ছেলে ছিলে, তুমি পুরো চেঞ্জ হয়ে গিয়েছো। মেয়েদের নিয়ে পার্টি করা, ঘুরতে যাওয়া, এসব তো একেবারেই ছেড়ে দিয়েছো। সাজিদ বলে, যেটা বলছিলাম, ইশরা হচ্ছে ফারাজের বোন। সিয়ান খানিকটা অবাক হয়ে বলে, হোয়াট? ফারাজের বোন? হ্যাঁ। তো কি হয়েছে? তোর কি মনে হয় ফারাজ ওর বোনের সাথে তোর সাথে বিয়ে দিয়ে দেবে? হ্যাঁ। কি প্রেমই হলো না আর তোরা বিয়ে অবধি চলে গেলি? ও আচ্ছা, এতক্ষণ না বলছিলে তুই ইশরার প্রেমে পড়িসনি, তাহলে এখন আবার প্রেম করার ইচ্ছে করছে কেন? আমি আবার কখন বললাম ওর সাথে প্রেম করব? এই মাত্রই তো বললি যে প্রেমই হলো না আর আমরা বিয়ে অবধি চলে গেলাম। তোদের সাথে কথা বলাই বেকার।
তোরা থাক এখানে, আমি চললাম। এই শোন শোন শোন, আরেকটা কথা। কি, তাড়াতাড়ি বল। ফারাজ ইশটাকে ট্যুরে যেতে দিবে না। ফারাজ তো ওইরকমই, ঘাড় তার একটা। বলে সিয়ান সোজা ভার্সিটির গেট দিয়ে বেরিয়ে বাড়ি চলে গেল। বাড়িতে বসে বসে ইশরার ট্যুরে যাওয়ার কথাটা নিয়েই ভাবছে সিয়ান। ভার্সিটিতে বন্ধুদের সামনে ইশরার না যাওয়াটা নিয়ে অতটা মাথা না ঘামালেও বাড়িতে বসে এটাই ভাবছে কি করে ইশরার ট্যুরে যাওয়াটা কনফার্ম করা যায়। এসব ভাবতে ভাবতেই সিয়ান জিহাদকে কল দেয়। হ্যালো জিহাদ। খানিকক্ষণ কথা বলার পরে ফোনটা রেখে সিয়ান আনমনা হয়ে হাসে। ওর নিজের চেঞ্জ দেখেও নিজেই অবাক হয়ে গেছে যে সিয়ান কখনো কোনো মেয়ের দিকে ভালোভাবে ভালোবাসার নজরে দেখেনি, কোনোদিন প্রেম ভালোবাসা এসব নিয়ে ভাবেনি, মেয়েদের নিয়ে শুধু টাইম পাস করে গেছে। সে সিয়ান একটা মেয়েকে নিয়ে এতটা ভাবছে, তবে কি সে ইশটার প্রেমে পড়ে গেল? এসব ভাবতে ভাবতে মুস্কি হাসে সিয়ান। পার্কের একটা বেঞ্চে ঈশিতা আর ফারাজ বসে আছে। ওরা দুজন অনেক আগে থেকে দুজন দুজনকে ভালোবাসে। পরিচয়টা এক বিয়ে বাড়ি থেকে। ঈশিতা বলে ওঠে, আমরা বিয়ে করব কবে? ফারাজ অবাক হয়ে বলল, বিয়ে? তুমি তো এখন স্কুলে পড়ো, তোমার বাবা মা কি তোমাকে এখন বিয়ে দিবে নাকি? এখন কি বলেছি নাকি? কলেজে ওঠার পর। আচ্ছা তুমি ভাইয়াদের সাথে কথা বলবে প্লিজ? তুমি ঠিক কি চাইছো বলো তো? ঢাক ঢোল পিটিয়ে সবাইকে জানিয়ে তারপর প্রেম করতে? ঈশানের সাথে ফারাজ কোনো রকম কথা বলতে চায় না, কারণ ও ভালো করেই জানে সিয়ানের বেস্ট ফ্রেন্ড ঈশান, আর সিয়ানের সাথে ওর সম্পর্ক ভালো না, যে ব্যাপারটা ঈশানও ভালোই জানে। তাই ও যদি গিয়ে ঈশানকে বলে ঈশিতার কথা, তাহলে ঈশান কখনোই রাজি হবে না। ও ভেবে রেখেছে ওর মা বাবাকে দিয়ে ঈশানদের বাড়িতে পরে বিয়ের প্রস্তাব পাঠাবে। ফারাজের কথা ঈশিতা বলল, আমি কি সেটা বললাম নাকি তুমি আমাকে ভালোবাসো আর আমাকে বিয়ে করবে? কারণ পরে যদি ভাইয়া অন্য ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলে? ফারাজ ঈশিতার হাত শক্ত করে ধরে বলল, আমি সেটা হতেই দিব না, তোমার বিয়ে শুধু আমার সাথেই হবে। ঈশিকা হঠাৎ করে বলল, ওই দেখো ভাইয়া আসছে, চলো না তোমার ভাইয়ার সাথে কথা বলিয়ে দেই। ফারাজ সঙ্গে সঙ্গে পাশে তাকিয়ে দেখলো ঈশান আর ওর কিছু ফ্রেন্ড পার্কে আসছে। ফারাজ তাড়াতাড়ি বলল, চলো চলো এখান থেকে বেরিয়ে পড়ি আমরা। কিন্তু কেন? চলো না ভাইয়ার সাথে কথা বলি। পরে কোনো এক সময় বলা যাবে, এখন চলো তো, চলো। এক প্রকার টানতে টানতে ঈশিতাকে নিয়ে পার্ক থেকে বেরিয়ে যায় ফারাজ। পার্কের বাইরে এসে একটা রিকশা উঠে পড়ে দুজন। ঈশিতা ফারাজ আর সিয়ানের সত্যতার ব্যাপারে কিছুই জানে না। ইনফ্যাক্ট ফারাজের ফ্যামিলির ব্যাপারেও তেমন কিছু জানে না, শুধু জানে ওর বাবা মা আর ছোট একটা বোনের সাথে ও থাকে। ও অনেকবার বলেছিল যে ইশরা ছবি দেখাতে ফারাজকে, কিন্তু ফারাজ কখনোই দেখায়নি। এই নিয়ে ঈশিতা অনেক মন খারাপ করেছে। সন্ধ্যায় নাস্তার টেবিলে বসে আছে ইশরাদের পরিবারের সবাই। ইশরার মা সঙ্গীতা বেগম সবাইকে চা নাস্তা পরিবেশন করতে করতে বলছেন, ফারাজের বাবা, তোমার সাথে একটা কথা ছিল। কি কথা বলো? বলছিলাম কি, ইশ রাতের ভার্সিটি থেকে তো বান্দরবান ট্যুরে যাচ্ছে। বেশি দিন না, 2 দিনের ব্যাপার। ইশরা যেতে চাই। মেয়ে মানুষের একা একা দূরে কোথাও যাওয়ার দরকার নেই। ইশরা অনুরোধের স্বরে বলল, বাবা প্লিজ এবার যাই না, এখন অবধি তো কখনো আমি ফ্রেন্ডদের সাথে কোথাও যেতে পারিনি। ফারাজ বলে, একা একা যাওয়ার কি দরকার তোর? সঙ্গীতা বেগম বলে, তুইও তো যাচ্ছিস, তোর বোন তোর সাথে যাবে, তুই দেখে রাখবি, তাহলেই তো হয়। ইমানুর রহমান কিছু না বলে নাস্তা শেষ করে উঠে চলে যায়। ইশরায় অসহায় চোখে মায়ের দিকে তাকিয়ে থাকে। ঈশানদের বাড়িতে আজকে সবাই মিলে আড্ডা দিচ্ছে। সিয়ান, সানভি ওরাও আছে। সেলিনা বেগম কিচেনে নাস্তা বানাচ্ছে সবার জন্য, আর সোফায় বসে ওরা সবাই আড্ডা দিচ্ছে। ঈশান বলছে, এই সিয়ান, আর কতদিন মেয়েদের নিয়ে এরকম করবি বল? মেয়েদের নিয়ে টাইম পাস করছিস, পার্টি করছিস, বিয়ে তো করতে হবে বল। ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে নে। সিয়ানের মুহূর্তেই ইশরার চেহারা চোখে ভেসে ওঠে। ও ভাবনা জগতে হারিয়ে গেছে। সানভি বলে, ভাইয়া অলরেডি একজনের প্রেমে পড়ে গেছে, তাই ও নিজেকে চেঞ্জ করে নিয়েছে। ভাইয়া তো এখন আর পার্টিও যায় না, কোনো মেয়েকে নিয়ে ঘোরেও না। ঈশান সানভির কথা শুনে সিয়ানের দিকে তাকিয়ে বলে, এই কোথায় হারালি তুই? সানভি বলে, কোথায় আবার, আমাদের ভাবিকে নিয়ে ভাবনার জগতে হারিয়ে গেছে। ঈশান সিয়ানকে বলে, ওই মেয়েটার পিক দেখাতো, আমরা সবাই দেখি
আমাদের হবু ভাবিকে? সেলিনা বেগম ঢুকতে ঢুকতে বলল, হ্যাঁ রে সিয়ান, মেয়েটার ছবি দেখা না। ওদের কথায় সিয়ানের ধ্যান ভাঙ্গে। কোন মেয়ের ছবি? ঈশান বলে ওঠে, যার ধ্যানে এতক্ষণ হারিয়েছিলি সেই মেয়ের। ওর কোনো ছবি নেই আমার কাছে। সানভি বলে, মিথ্যা বলবি না ভাইয়া, একদম মিথ্যা বলবি না, তোর কাছে ছবি আছে। ঈশান, ঈশিতা, সেলিনা বেগম ওরা সবাই জোরাজোরি করে, কিন্তু সিয়ান ছবি দেখায় না। শেষে ওরা এ নিয়ে বেশি মাথা ঘামায় না। রাত 8:30 বাজে। আন্টি, আমরা চলে যাচ্ছি। ঈশান, বাই। সেলিনা বেগম বলে, কোথাও যাওয়া চলবে না। তোমাদের জন্য এত কষ্ট করে খাবার রান্না করলাম, আর তোমরা এখনই চলে যাবে? বস, রাতের খাবার খেয়ে তারপর যাবে। সিয়ান আর সানভি কোনো কথা বাড়ায় না। ওরা চুপচাপ আবার বসে পড়ে, কারণ ওরা যতই এখন জোর করুক সেলিনা বেগম ওদের যেতে দেবে না, সেটা ওরা ভালোভাবেই জানে। রাতের খাবার খাওয়া দাওয়ার পর সিয়ান আর সানভি একসাথে বাড়িতে চলে যায়। আজ তাড়াতাড়ি ভার্সিটিতে আসে ইশরা। ক্লাসে ঢুকে বসতেই খানিক বাদে স্যার আসে। যাদের নাম ট্যুরে যাওয়ার জন্য কনফার্ম হয়েছে তাদের নাম ঘোষণা করতে থাকে। যারা আজকে টাকা দিবে তারা দিবে, আর কাল পরশুর মধ্যে সবাইকে দিয়ে দিবে। আনিসুর রহমান ওদের সবার প্রিয় টিচার। উনি ক্লাসে নামগুলো নিয়ে এসেছে। উনি সবার নাম বলার মাঝেই হঠাৎ বলে ওঠে, ফার্সিয়া ইশরা। নিজের নাম শুনে ইশরা দাঁড়ায়। স্যার, আমি তো যাব না, আমি তো নাম দিইনি। তোমার নাম কনফার্ম হয়ে গেছে, একজন দিয়ে গেছে তোমার নাম, সাথে তোমার ট্যুরের টাকাটাও দিয়ে দিয়েছে। কিন্তু স্যার, আমার বাড়ি থেকে তো যেতে দিবে না। ট্যুর যখন কনফার্ম হয়ে গেছে তখন তোমাকে যেতেই হবে। কিন্তু স্যার, আমার নাম কে দিয়েছে? উনি নাম বলতে যাবে, ঠিক তখনই ওনার একটা কল আসে। উনি ক্লাস থেকে বেরিয়ে যায়। স্যার চলে যাওয়ায় সকল স্টুডেন্টরাই বেরিয়ে পড়ে ক্লাস থেকে। আপাতত 2টো ক্লাস অফ আছে, তাই শান্তি, জেরিন, ইশরাকে নিয়ে বেরিয়ে পড়ে। ইশরা চিন্তিত স্বরে বলল, কি হবে বলতো? কে আমার নামটা দিয়েছে বলতো? জেরিন বলে ওঠে, যে দিয়েছে তাকে তো আমার একটা বিশাল বড় থ্যাঙ্কস দিতে ইচ্ছে করছে। যেটা তুই করতে পারলি না সেটা সে করে দিয়েছে। এটাই তো সবচেয়ে বড় ঝামেলা। ভাইয়া জানলে তো, তাছাড়া বাবাও রাজি না। টাকা যেহেতু দেওয়া হয়ে গেছে আর ট্যুর যেহেতু কনফার্ম, তাহলে আঙ্কেলকে রাজি করানোর দায়িত্ব আমাদের। কি বল শান্তি? একদম তাই। একটা রেস্টুরেন্টে বসে আছে সিয়ান, জিহাদ, সাজিদ। আজকে আর ভার্সিটি যায়নি ওরা। উদ্দেশ্য আজকে বাইরে আলাদা আড্ডা দেবে ওরা। জিহাদ বলে, তোর ইসরার ট্যুরে যাওয়া কনফার্ম করে দিয়েছি। থ্যাঙ্কস। তোদের মতো এমন বন্ধুই চাই, যারা দরকারে হেল্প করবে। সাজিদ অবাক হয়ে বলে ওঠে জিহাদের উদ্দেশ্যে, এই ওয়েট ওয়েট, কি বললি? এত দূর গড়িয়েছে সম্পর্ক? তারপর হাততালি দিয়ে বলল, বাবা, গ্রেট শিয়ান, ফাইনালি স্বীকার করলি যে তুই ওই মেয়েকে ভালোবাসিস। সিয়ান বলল, ওর সাথে আমার কোনো সম্পর্ক হয়নি রে, জাস্ট ওর প্রতি আমার কিছু একটা ফিলিংস কাজ করে, এর বেশি কিছু না। ও আচ্ছা, তাই না? তাহলে জাস্ট ফিলিংসের জন্যই কি ওর ট্যুরে যাওয়া কনফার্ম করেছিস জিহাদকে দিয়ে? জিহাদ বলে ওঠে,